ব্যাংক সমন্বয় বিবরণী এমনভাবে শিখাবো যে আপনি অন্যজনকে শিখাইতে পারবেন এবং এমন ইন্টারেস্টিংভাবে শিখাবো ইনশাআল্লাহ আর কোনোদিন আপনারা ভুলবেন না। এত সহজে আপনাদেরকে আজকে শেখাবো ইনশাআল্লাহ। প্রথমত, ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি এটা একটু বুঝাই নেই। কিং ব্যাংক এই নামে একটা ব্যাংক আছে, ওইখানে আমি অ্যাকাউন্ট খুলেছি এবং আমি হিসাব করে দেখলাম আমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে। আমি আমার ব্যাংকের যে স্টেটমেন্ট ওইটা একটু চেক করলাম, দেখলাম 80,000 টাকা আছে মাত্র। আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমি দেখতেছি আমার হিসাবে 1,00,000 টাকা আছে, আমি হিসাব লিখে রাখছি, কিন্তু যত টাকা রাখছি যত টাকা তুলছি আমি তো লিখে রাখছি নগদান বইয়ে। আপনারা লিখে রাখেন না নগদান বইয়ে? ব্যাংকে টাকা বাড়লে ব্যাংকে টাকা কমলে আমিও লিখে রাখছি। আমি লিখছি আমার 1,00,000 টাকা আছে, কিন্তু ব্যাংকের যে স্টেটমেন্ট ওই যে ব্যাংকও তো লিখে রাখে, আমি যেমন লিখে রাখি ব্যাংকও তো লিখে রাখে, তারা লিখে রাখছে আমার নাকি ব্যাংকে 80,000 টাকা আছে মাত্র। আমার তো মাথা গরম। তবে মাথা ঠান্ডা রেখা আমি তাদের সাথে বসলাম যে চলেন একটু ভেবে দেখি, খোঁজাখুঁজি করি সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা খুঁজে বের করলাম যে আমি একটা লোকের কাছে টাকা পাইতাম 20,000 টাকা। সে আমাকে একটা চেক দিছিল এবং ওই চেকটা আমি ব্যাংকে দিছি, বলছি তোমরা ওই লোকের অ্যাকাউন্ট থেকে টাকা কালেক্ট করে আমার অ্যাকাউন্টে জমা করে দিও। তা আমি তো চেকটা ব্যাংকে দিছি, আমি তো ভাবছি লোকে তো টাকা দিছে, আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। কিন্তু ব্যাংক যখন ওই লোকের অ্যাকাউন্ট থেকে টাকা আনতে গেছে, দেখে তার অ্যাকাউন্টে টাকা নাই। তো ব্যাংক তো আমার অ্যাকাউন্টে টাকা যোগ করতে পারে নাই, কিন্তু আমি তো কনফিডেন্টলি ওই যে লোকে আমার চেক দিছে, আমি আমার হিসাবে খাতা লিখে ফেলছি যে আমার টাকা বাড়ছে ব্যাংকে। ওয়াও, কি চমৎকার, তাই না? আমি 20,000 টাকা বাড়াই ফেলছি, কিন্তু ব্যাংক 20,000 টাকা বাড়ায় নাই। তো আমার হিসাব এবং ব্যাংকের হিসাব কিন্তু মিলবে না। এই যে আমার হিসাব এবং ব্যাংকের হিসাব, এই যে পার্থক্যটা, এই যে গরমিল, এই গরমিলটাকে সমাধান করার জন্য একটা বিবরণী প্রস্তুত করা হয়। ওই বিবরণীর নামই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এই যে কারণগুলা খুঁজে বের করতে হয়, কোন কোন কারণে এই গরমিলটা হয়েছে, এই কারণগুলির মাধ্যমেই একটা সমাধান করা হয়। তারপরে আমার হিসাব এবং ব্যাংকের হিসাবটাকে সমান করা হয়। আশা করি প্রাথমিক যে ধারণাটা ব্যাংক সমন্বয় বিবরণীর জিনিসটা কি ওইটা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আপনাদের কিছু মজার মজার এক্সাম্পলের মাধ্যমে সরাসরি আপনাদেরকে শিখাবো ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করতে হয়। চলুন দেখা যাক। এখানে আমরা একটি প্রশ্ন রেখেছি এবং প্রশ্নের প্রথমেই 1 নম্বরে দেখেন কি বলেছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক সমন্বয় বিবরণী এর প্রশ্নে অলওয়েজ শুরুতেই একটা উদ্বৃত্ত দেওয়া থাকবে, হয়তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্বৃত্ত। আজকে আমরা যে উদ্বৃত্তের অঙ্কটা শিখছি সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রশ্নের শুরুতেই আমাদের এই উদ্বৃত্তটা দেওয়া আছে। এখন 2 নম্বর আরও একটি লেনদেন দেওয়া আছে, সেটি কি? ইস্যুকৃত চেক 7,000 টাকা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আরও কিছু লেনদেন এখানে দেওয়া আছে। এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলো কোন জায়গা থেকে আসলো? এখন আমাদের যে আলোচনার শুরুতেই আমরা বলেছিলাম যে কিছু কারণ রয়েছে যেই কারণে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংকের বইয়ের উদ্বৃত্ত মিল হয় না, দুই বইয়ের মধ্যে পার্থক্য দেখা দেয়। এই যে লেনদেনগুলো এখানে দেওয়া আছে এগুলো একটু পরে অঙ্ক করতে গেলে আরো বিস্তারিত আলোচনা করব। এখন তাহলে এই যে প্রশ্নটা দেখলাম, এই প্রশ্ন থেকে আমরা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। চলুন দেখা যাক। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে একটি ছক করতে হয়। ছকটা খুবই সিম্পল, বিবরণ টাকা। এখন এই বিবরণের মধ্যে প্রথমেই যে এন্ট্রিটা দিতে হয় সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে নগদান বই অনুযায়ী যে উদ্বৃত্তটা দেওয়া আছে সেই উদ্বৃত্তটা প্রথমে দিতে হয়। এখন আমাদের প্রশ্ন যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া ছিল, আমরা এই নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তটা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর ছকে প্রথমেই দেখালাম। এরপরে এইখানে যত লেনদেন আছে এই সকল লেনদেনগুলো হয়তো এই উদ্বৃত্তের সাথে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। এখন কোন এন্ট্রিটা যোগ করতে হবে এবং কোন এন্ট্রিটা বিয়োগ করতে হবে, কেনই বা যোগ করতে হবে এবং কেনই বা বিয়োগ করতে হবে, এটা একটু পরে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখনই জানতে পারবেন। এখন আমাদের যে 2 নম্বর লেনদেনটি দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেটির দিকে একটু খেয়াল করুন। বলা হয়েছে ইস্যুকৃত চেক 7,000 টাকা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই যে ইস্যুকৃত চেক মানে হচ্ছে আমি কাউকে একটি চেক দিয়েছি, সে নিশ্চয়ই আমার কাছে টাকা পায়, এই জন্য আমি তাকে চেক দিলাম যে ভাই নেন, আপনি টাকাটা ব্যাংকে থেকে নিয়ে নিয়েন। এখন ওই ব্যক্তি ব্যাংকে থেকে এখনও টাকাটা তুলে নেয় নাই, এখনও সেই ব্যাংকে চেকটা উপস্থাপন করে নাই। এখন সে টাকা নেক আর না নেক, আমি যখনই তাকে চেক দিয়েছি আমি কিন্তু আমার যে নগদান বই সেখানে ক্রেডিট দিকে দেখিয়েছি,
মানে আমার নগদান বই থেকে টাকা কমিয়ে দিয়েছি, কিন্তু আমার ব্যাংকের যে বই ওইখান থেকে কিন্তু টাকা এখনও কমে নাই, কারণ ওই লোকটা ব্যাংকে থেকে টাকা এখনও তোলে নাই। এখন নগদান বই এবং ব্যাংকের বইয়ের উদ্বৃত্তের মধ্যে মিল করতে হলে এই যে টাকাটা আমি মাইনাস করে দিলাম, ব্যাংকে থেকেও তো মাইনাস করা দরকার, তাই না? আমি কি জোর করে গিয়ে ওই লোককে বলবো এই টাকা তোলস নাই কেন, তুই তুই টাকা তোল? অথবা ব্যাংকের গিয়ে আমি বলতে পারবো এই তুই মাইনাস কর? এমনটা আমরা বলতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদের যে নগদান বই এইটার সাথেই হয়তো যোগ করতে হবে, নয়তো বিয়োগ করতে হবে। আমাদের নগদান বই অনুযায়ী একটা যে উদ্বৃত্ত দেওয়া আছে এইটার সাথেই আমাদেরকে যোগ অথবা বিয়োগ করে ওই যে আমাদের মডেল ওইটার সাথে সমান করতে হবে। আমরা কিন্তু কখনোই আমাদের মডেল মানে ব্যাংকের বইকে পরিবর্তন করতে পারবো না। আমাদের যে স্কেচ বুক মানে আমাদের যে নগদান বই এইটার সাথেই আমাদেরকে যোগ অথবা বিয়োগ করতে হবে। এখন আমরা একজনকে চেক দিয়েছিলাম, স্বাভাবিকভাবেই আমরা আমাদের নগদান বই থেকে টাকাটা মাইনাস করে দিব। এখন আমরা তো ব্যাংকের বই থেকে মাইনাস করতে পারছি না, তো ব্যাংকের বই আর নগদান বইয়ের সাথে মিল করার জন্য কি করতে হবে, আমাদের যে নগদান বই এখানেই আবার টাকাটা কি করতে হবে, উল্টা করে দিতে হবে, মানে টাকাটা প্লাস করে দিতে হবে। তাহলে নগদান বই এবং ব্যাংকের যে বই দুইজনের উদ্বৃত্ত সমান হয়ে গেল। এই কাজটাই আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীতে করতে হবে। আমাদের যে উদ্বৃত্তটা দেওয়া থাকবে এইটার সাথে হয়তো যোগ করতে হবে, নয়তো বিয়োগ করতে হবে। এখানে আমরা কি শিখলাম, আমরা কখনোই আমাদের ব্যাংকের বই মানে আমাদের যে মডেল ওইটাকে পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের যে স্কেচ বুক মানে নগদান বই পরিবর্তনটা করতে হবে। সুতরাং আমাদেরকে এই এন্ট্রিটা এখন এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। এই কাজটি আমরা এখানে করে দেখিয়েছি। আমরা যোগ করে আমাদের যে এন্ট্রিটা ছিল ইস্যুকৃত চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এইটা আমরা আমাদের যে উদ্বৃত্ত দেওয়া ছিল এটার সাথে কি করব, যোগ করে দিব। এরপরে আমাদের যে 3 নম্বর লেনদেনটি দেওয়া হচ্ছে সেটি কি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক 12,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আমরা কি করেছি, একটি চেক ব্যাংকে জমা দিয়েছি। এখন যখনই আমরা কোনো চেক ব্যাংকে জমা দিই সাথে সাথে আমরা কি করি, আমাদের নগদান বইয়ের ডেবিট দিকে লিখে ফেলি যে আমাদের তো ব্যাংকে টাকা বেড়ে গেছে, তাই না? কিন্তু ব্যাংক এখনও ওই চেকের টাকাটা আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করে নাই। এখন আমরা কি ব্যাংকের গিয়ে বলবো এবার এই টাকা আদায় করছ না কেন, এখনো যা টাকা আদায় করে নিয়ে আমার অ্যাকাউন্টে জমা কর? এমনটা করতে পারবো না। আমাদেরকে আমাদের নগদান বই এবং ব্যাংকের বইয়ের মধ্যে মিল করতে হলে কি করতে হবে, ওই যে আমরা প্লাস করেছিলাম এখন ওইটাকেই উল্টা করে দিতে হবে, মানে মাইনাস করে দিতে হবে। এই কাজটাই আমরা এখানে করে দেখিয়েছি। আমাদের যে এন্ট্রিটা আদায়ের জন্য চেক আমরা জমা দিয়েছি কিন্তু এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এটা আমরা এখান থেকে কি করলাম, মাইনাস করে দিলাম। এরপরে আমাদের যে 4 নম্বর এন্ট্রি সেটা হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 500 টাকা নগদানভুক্ত হয় নাই। এখন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এটা মানে কি, ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, এখন ব্যাংক কি সুদ আমাকে বাসায় এসে দিয়ে যাবে নাকি আমার অ্যাকাউন্টে যোগ করে দিবে? স্বাভাবিকভাবেই আমার যে অ্যাকাউন্ট আছে ওইখানে যোগ করে দিবে। এখন ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা যোগ করে দিয়েছে কিন্তু এখনো আমার যে নগদান বই এইখানে আমি টাকাটা যোগ করি নাই। এখন আমি কি বলতে পারবো এবারটা এই টাকা যোগ করলি কেন, মাইনাস কর? না, আমি এমনটা করতে পারবো না। আমাকে আমার নগদান বইয়ে টাকাটা যোগ করে দেখাতে হবে। এই কাজটাই দেখেন আমরা এখানে করে দেখিয়েছি। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয় নাই, এইটাই আমরা আমাদের যে উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল এটার সাথে কি করলাম, যোগ করে দিলাম। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এরপর আমাদের সর্বশেষ যে লেনদেনটি দেওয়া আছে সেটি হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 300 টাকা নগদানভুক্ত হয় নাই, মানে ব্যাংক আমার কাছ থেকে চার্জ কেটে নিয়েছে কিন্তু এখনো আমি আমার নগদান বইতে লিখি নাই। এখন আমি কি বলতে পারবো এবার এই টাকা কাটলি কেন, প্লাস কর, তাড়াতাড়ি টাকা আমার ফেরত দে? এমনটা আমরা করতে পারবো না। আমাদেরকে নগদান বই এবং ব্যাংকের বইয়ের মধ্যে মিল করার জন্য কি করতে হবে, ব্যাংকে থেকে টাকা কমে গেছে আমার নগদান বই থেকেও টাকা কমিয়ে দিতে হবে, মানে মাইনাস করে দিতে হবে। এই জন্য আমাদের যে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত ছিল এটা থেকে আমরা কি করলাম, মাইনাস করে দিলাম। এরপর আমাদের যে উদ্বৃত্তটা দেওয়া ছিল এই উদ্বৃত্তের সাথে আমাদের প্লাসের আইটেমগুলো প্লাস করলাম এবং মাইনাসের আইটেমগুলো মাইনাস করলাম এবং যে ফলাফলটা বের হলো এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এইটাই মূলত ব্যাংকের বই অনুযায়ী উদ্বৃত্ত। ব্যাংক বলছিল যে আমার অ্যাকাউন্টে 15,200 টাকা আছে কিন্তু আমি বলছি না 20,000 টাকা ছিল। এরপরেই আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। তখন আমরা দুজন কি করলাম, নগদান বই এবং ব্যাংকের বই দুই জায়গায় যেসব এন্ট্রিগুলোর গরমিল আছে, আমার কাছে আছে কিন্তু তার কাছে নাই, তার কাছে আছে কিন্তু আমার কাছে নাই, এমন অমিল লেনদেনগুলো আমরা খুঁজে বের করলাম এবং ওই লেনদেনগুলো আমাদের যে নগদান বই ওইটার সাথে যোগ বিয়োগ করলাম এবং আমাদের নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংকের বইয়ের উদ্বৃত্তটা সমান করলাম। এটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী, যেখানে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংকের বইয়ের উদ্বৃত্তটা কি করা হয়, মিল করা হয়। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এখন এই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য যে নিয়মটা আপনাদেরকে শিখালাম এটা মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণী সহজ করার জন্য একটা টেকনিক। আপনারা অন্য যে কোনো নিয়মেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবেন, তবে সিম্পল একটা ফ্যাক্ট যেটা আমি সহজ মনে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আমরা আমাদের আগামী ক্লাসেও এই নিয়মের আরও একটি অঙ্ক প্র্যাকটিস করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।